দেখুন, গত সপ্তাহ থেকে একটা কথা শুনে যাচ্ছি, সেটা হচ্ছে এই ফার্মা কোম্পানিগুলো এরা কোটি কোটি টাকা ইন্টারন্যাশনাল কানেকশন এই নিয়ে অনুষ্ঠান করলে নাকি এদের হাত এত লম্বা যে ভয়ঙ্কর বিপদে পড়বো, প্রাণ সংশয় হতে পারে। আমি যদি দেখা যাক যে সাধারণ মানুষের স্বার্থ আগে না এই ফার্মা কোম্পানিগুলোর হাত ততটা লম্বা আমাদের দেশে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো একটা ছোট্ট উদাহরণ দিয়ে। সেটা হচ্ছে কর্ণাটক সরকার শুধুমাত্র মার্চ মাসে ব্যান করেছে 3 বছরের জন্য তা নয়, স্টেট ড্রাগ কন্ট্রোলার কর্ণাটকের সরকার সরাসরি ডক্টর এস উমেশকে সাসপেন্ড করে। আমি বলছি যে প্রশাসনিক ব্যবস্থা, ওষুধ কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড এবং পশ্চিমবঙ্গ সরকারের সচিব, প্রিন্সিপাল সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর তাদের জানানো একেবারে অফিসিয়ালি। তারপরে কেন 9 মাস লাগলো এবং তারপরে কেন আর 1 মাস লাগলো যে মানুষের শরীরে ঢোকা থেকে বন্ধ করতে? একটা হলো যে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দৃষ্টিভঙ্গির পার্থক্য এই ঘটনার প্রেক্ষিতে স্পষ্ট হয়ে যায়। কর্ণাটক সরকার যেই মুহূর্তে জানতে পারলো যে প্রসূতি মারা যাচ্ছেন এই ধরনের স্যালাইন ব্যবহারের ফলে, তারা ইমিডিয়েটলি বন্ধ করেছেন। ফার্স্ট যেটা করেছেন সেটা হলো ইমিডিয়েটলি বন্ধ করো। তারপরে তারা টেস্টের জন্য পাঠিয়েছেন। টেস্টের যখন স্যাম্পলগুলো ঠিক আসেনি, নেগেটিভ এসছে, তখন তারা কার্যত মানে ব্ল্যাকলিস্টেড করে ভিজিট করেছেন। আর উল্টো দিকে আমাদের পশ্চিমবাংলার সরকার কর্ণাটক সরকারের ইনফরমেশন পাওয়ার পরেও, মানে কর্ণাটক থেকে ইনফরমেশন পরিষ্কার করে দেওয়া হওয়ার পরেও কোনো উদ্যোগ নেয়নি এবং প্রোডাকশন বন্ধ করার পরেও পরিষ্কার করে ওষুধ বন্ধ করবার নির্দেশিকার জন্য আজকে পর্যন্ত অপেক্ষা করতে হলো। তার মাঝে একের পর এক মৃত্যু, একের পর এক ঘটনা এবং মানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমি প্রশ্ন তুলতে চাই সুমনদা, কর্ণাটক সরকারের ইনফরমেশন পাওয়ার পরেও, প্রসূতির মৃত্যুর পরেও, প্রোডাকশন বন্ধর পরেও কি স্বার্থে রাজ্য সরকার বা এই মানে মানে কেন নিষিদ্ধ করতে পারলো না? তাহলে এই যে ওষুধের কোম্পানিগুলো, তাদের সাথে যে নেক্সাস শাসক দলের থাকার কথা অভিযোগ ওঠে এবং একই সাথে মানে মানে মেডিকেলের একটা বড় অংশ, মেডিকেল ফ্যাটার্নিটি একটা বড় অংশ, ডাক্তারবাবু থেকে হাসপাতাল থেকে প্রাইভেট থেকে সরকারি সবার নাকি। তাহলে এই নেক্সাসটা কোন লেভেলে থাকলে যে প্রোডাকশন বন্ধের পরেও ইউজ বন্ধের জন্য আদেশ দেয়নি তারা, মৃত্যুর মুখে পড়ার পরেও মানে চাপে পড়ে কার্যত এখন বলা যায় যে আজকের দিনে 13 তারিখে নিষিদ্ধ ঘোষণা করলো। তাহলে নেক্সাস নিশ্চয়ই একটা ছিল, কায়েমি স্বার্থ একটা নিশ্চয়ই ভয়ঙ্কর লেভেলের ছিল। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই, সেটা হলো যে মানে আমরা মুছে লেখার অনেক বিষয় শুনেছি, আপনি আমায় বলুন কখনো আপনি শুনেছেন যে মানে স্যালাইন দেওয়ার জন্য স্যালাইনের ব্যাচ নাম্বার দিয়ে পরিবারের সদস্যদেরকে মুছে লেখা দেওয়া হচ্ছে? কেন দেওয়া হচ্ছে? তার মানে আশঙ্কা ছিল, তার মানে ওই ধরনের স্যালাইন ব্যবহার করলে মৃত্যু বা কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা করেছেন, তারপরে আপনারা কি করে ওই স্যালাইন ব্যবহার করলেন? এবং মুছে লেখা দেওয়ার এই মানে এই অবস্থানটা কি ইঙ্গিত করে যে একটা মানে কার্যত বলা যায় মৃত্যুমুখে চলে যেতে পারে, জেনেও আপনারা এগুলোকে ব্যবহার করেছেন। এবং আপনাকে আমি বলছি যে আমাদের রাজ্যে কার্যত দুটো অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। একটা হলো ভিআইপিদের ট্রিটমেন্ট একরকম, অর্থাৎ তুমি যদি ভিআইপি হও তোমাকে সঙ্গে সঙ্গে আমি এসএসকেমে নিয়ে চলে আসবো, তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। পলিটিক্যাল ভিআইপি মানে রাজনৈতিক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে প্রিভিলেজ এসএসকেমে পান, এমনকি মানে আপনার গিয়ে জেলবন্দিরাও, সেটাও সাধারণ নাগরিক পান না। আপনি আমায় বলুন 3 দিন কি করে লাগে? মানে শুক্রবারের মানে বলা যায় বুধবারের পর থেকেই তাদের তো গ্রিন করিডোরের মধ্য দিয়ে নিয়ে আসার কথা ছিল তার মানে ইমিডিয়েটলি। আপনি কেন 3 দিন অপেক্ষা করলেন? ও তারা সাধারণ মানুষের জন্য, তারা কেবলমাত্র ভোটার জন্য। আর আপনি রাজনৈতিক নেতা, আপনি অর্থনৈতিক প্রভাবশালী বিজনেসম্যান, তাই আপনার জন্য ট্রিটমেন্টের একরকম ব্যবস্থা আর গরিব ভোটারদের জন্য আরেক রকম ব্যবস্থা। এটা যদি ডিসক্রিমিনেশন না হয় তাহলে কি কোনটা আমরাকে ডিসক্রিমিনেশন? একই সাথে আপনাকে বলি, আমার কিন্তু সংশয় আছে যে সিআইডি তদন্ত যদি হয়, আদতেও এর মানে নেক্সাসটা, বিশেষ করে অর্থনৈতিক নেক্সাস যদি কিছু থাকে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ ফার্মাটিক্যাল কোম্পানির সাথে যদি মানে মেডিকেল ফ্যাটার্নিটি বা শাসক দল বা রাজ্য সরকারের কোনো অংশের যদি কোনো নেক্সাস থাকে, এই সিআইডি কি সত্যি রিপোর্ট মানে প্রকাশ করবে? কারণ কি? আপনি বলতে পারেন কেন বলছেন এই কথাটা? কারণটা হলো আমাদের
রেশন দুর্নীতিতে আমরা দেখেছি যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে এসেছিল সিআইডি কিন্তু তদন্ত বন্ধ করে দিয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু ওই কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত এসেছিল, সেই সিবিআই তদন্তও আদতেও কিছু হয়নি। আমি দুটো কথা বলবো, এক হচ্ছে আমি জানি প্রত্যেকের বলার আছে না। 10 সেকেন্ড আমি বলছি, এই যে কথাগুলো বললেন না, এর থেকে একটা জিনিস খুব নেক্সাস তো অবশ্যই আছে। তাহলে মুখ্যমন্ত্রী আর তার পরিবারের, তার আদরের ভাইপো, তারা পায়ের চিকিৎসা, চোখের চিকিৎসা করাতে এখানে ভয় পায়, বিদেশে চলে যেতে হয় এখানে। আমার তো প্রশ্ন অন্য, সেটা হচ্ছে যে সিআইডি নয় তদন্ত করতে পারে না, সিআইডিতে সঙ্গত কারণেই বিশ্বনাথ দা সংশয় প্রকাশ করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যার এফআইআর এর ভিত্তিতে রেশন তদন্ত, যে তৃণমূল নেতা এফআইআর করেছিলেন, রেশন তদন্ত এগিয়েছিল যত রাজ্য সরকারের দিক থেকে, সেই নেতাকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তত কেন্দ্রীয় এজেন্সি পাচ্ছে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যায় তো যায় কাহা। যে কেন্দ্রীয় এজেন্সিগুলো এই রাজ্যে তদন্ত করে, কৌস্তব যাদের জন্য বারবার এত পরিশ্রম করে কোর্টে যায় এবং অনেক সময় সিবিআই বা ইডি তদন্তের আদেশ নিয়ে আসে, তারা ঠিকমতো তদন্ত করে তো? তাদের সঙ্গে আবার কারুর নেক্সাস আছে নাকি? এই প্রশ্নে আসবো। পাশাপাশি তথ্যের খাতিরে এটাও বলতে হবে যে এখনো পর্যন্ত যে বয়ান আমার কাছে, তাতে ব্যাচ নম্বর না থাকলেও একেবারে পরিষ্কার স্যালাইন এবং ইঞ্জেকশনের কথা আছে, এবং সেটা যথেষ্ট সন্দেহজনক। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যের পর্দা, জানি না কেউ ফাঁস করতে পারবেন কিনা, কিন্তু রহস্যের প্রতিবেদন আপনাদের দেখাবো। কি বিচিত্র, আবার একটা তথ্য দিয়ে শুরু করি। সেটা হচ্ছে জুন মাসে রাজ্য সরকার, অর্থাৎ কর্ণাটক সরকার 22শে মার্চ নিষিদ্ধ করার পর আমাদের রাজ্য সরকার স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবে সেই স্যালাইনের স্যাম্পেল পাঠালো। শোনা যাচ্ছে যে এখনও সেই স্যাম্পেল, তার রিপোর্ট রাজ্য সরকারের হাতে এসে পৌঁছয়নি। এ বিচিত্র, তার কারণ যে একদিকে পাশাপাশি দেখুন, স্টেট ড্রাগ কন্ট্রোলারকে কর্ণাটক সরকার ডক্টর এস উমেশকে এই ঘটনার পরে স্যাক করছেন, এবং সেখানে স্যাম্পল টেস্ট হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে, সেই রিপোর্ট চলে আসছে মার্চ মাসে, এবং 22শে মার্চের মধ্যে অ্যাকশান হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব তা করতে পারছে না। কেন? অনেকে বলছেন করতে পারছে না নাকি করতে দেয়া হচ্ছে না। ভাবুন, একটা সংস্থায় যদি অ্যানালিস্টের পদ থাকে 47টা, সেখানে 10 জন মাত্র থাকেন, বাকি পদ খালি পড়ে থাকে, তার ভেতরেও 3 জন তারা আফটার রিটায়ারমেন্ট এক্সটেনশানে থাকেন। সেই সংস্থার সত্যি এই ধরনের জনস্বার্থে জরুরি কাজ করার কি পরিকাঠামো সত্যি আছে কি না? শুক্রবারের প্রতিবেদনে দেখেছিলাম যে ছাদের চাঙড় ভেঙে পড়ছে, যে স্যাম্পেলগুলো কালেক্টেড হয়েছে তার ওপর অনেকগুলোর ওপর ধুলোর আস্তরণ। এই পরিকাঠামোয় সত্যি আমার আপনার সাধারণ স্বার্থের জন্য যে পরীক্ষাগুলো জরুরি, সেই পরীক্ষাগুলো কি আমাদের স্টেট ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি, এই ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব, তারা করতে পারে না, নাকি তাদের করতে দেয়া হচ্ছে না? আবার সেখানে ওই সদিচ্ছের প্রশ্ন উঠবেই। দেখুন, যে রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তার নমুনা আজ থেকে প্রায় 6 মাস আগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয় এই স্যালাইনের নমুনা, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট আজ অবধি সামনে আসেনি। সূত্রের দাবি, স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে এখনও ওই স্যালাইনের কয়েকটি নমুনা পড়ে রয়েছে। তার মানে কি রাজ্য সরকারের টেস্টিং ল্যাবে এই স্যালাইনের নমুনা পরীক্ষাই হয়নি, গুরুত্বই দেওয়া হয়নি বিষয়টিকে? আর এখানেই প্রশ্ন উঠছে, যে স্যালাইনের প্রয়োগের ফলে কর্ণাটকে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে অনেক আগে, কর্ণাটক সরকার যখন আগেই এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছিল, তখন এত স্পর্শকাতর একটি স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ অবধি সামনে এলো না কেন? বিশেষ কিছু লুকোতে? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। কর্ণাটক সরকার যখন ব্ল্যাকলিস্ট করেছে, তখন থেকেই কিন্তু আমাদের কিন্তু সচেতন হয়ে যাওয়া দরকার ছিল, সতর্ক হয়ে যাওয়ার দরকার ছিল। যে বিষয়গুলো নিয়ে, যে ওষুধগুলো নিয়ে অভিযোগ আসছে, রিপোর্ট খারাপ আসছে, সেই সমস্ত অভিযোগ মার্কেট থেকে, মানে সমস্ত হাসপাতাল থেকে তুলে নিয়ে সেগুলোর কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে তার গুণমান, তার পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা দরকার ছিল। এই স্বাস্থ্য দপ্তরের যারা আছে বসে, যারা দায়িত্বে ছিলেন, সেই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সবাই যারা দায়িত্বে ছিলেন, তারা কেন চোখ কান বন্ধ করেছিলেন? কেন চুপ করে তারা বসেছিলেন? তাদের কোনো স্বার্থ নেই তো? বিশেষ করে একটা সরকার অন্য আর একটা রাজ্যের সরকার যখন বলে দিল চোখে আঙুল দিয়ে যে এর মধ্যে কোনো প্রবলেম আছে, তারপরেও সেটা নিয়ে তদন্ত হলো না, ল্যাবের পরিকাঠামো নেই বলে নাকি তদন্ত হয়নি, যা শোনা যাচ্ছে, তার রিপোর্ট বাইরে এলো না, তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারকেই নিতে হবে।
যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠছে, সেই ল্যাবরেটরিতে আগেই পৌঁছেছিল এবিপি আনন্দ। সেখানে গিয়ে দেখা যায় ল্যাবরেটরির অবস্থা ততই বচো, ভগ্নপ্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙর খসে পড়ার অবস্থা, নিভু নিভু আলো। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে 6টি বিভাগে যেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, সেখানে আছেন মাত্র 10 জন, যার মধ্যে আবার অবসরপ্রাপ্ত 4 জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের নিজস্ব ল্যাবেরই যদি এই হাল হয়, তাহলে রোগীদের স্বার্থ দেখবে কে? সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এইটা তো তুমি মানবে, সমস্ত এই স্যালাইন বিতর্ক দূরে সরিয়ে রাখো, যে স্টেটের এই রকম একটা ক্রিটিক্যাল দায়িত্ব পালন করার কথা এই স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব, তাদের এই অবস্থা। না দেখুন, আমি এখানে আরেকবার একটু ফিরে যাই মূল পয়েন্টে, সেটা হচ্ছে যে আরএল স্যালাইন নিয়ে তো বিতর্ক হচ্ছে, যে প্রসূতিদের এই স্যালাইন দেওয়া হয়েছিল তাদের তো শুধুই স্যালাইন দেওয়া হয়নি, ধরো একাধিক ওষুধ দেওয়া হয়েছে, অক্সিটোসিন যেমন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক যেমন দেওয়া হয়, সেপ্ট্রায়োজোন যদি আমার খুব ভুল না হয় এই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আরও একাধিক ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলি অন্যান্য বিভাগেও বহু রোগীকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মূলত যারা এই অসুস্থ হয়ে পড়েছেন, একজন মৃতা, তারা কিন্তু এই গাইনি বিভাগের, এর থেকে বহুগুণ বেশি এই ওষুধগুলি ব্যবহার করা হয় অন্যান্য বিভাগে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো নিশ্চিত খবর নেই। আমার পয়েন্ট, তুমি ওই যুক্তিটা দেখলে না, যে একজন প্রসূতি মা, তার যখন সিজার হচ্ছে তার বডি ইমিউনিটি অনেক কম থাকে, যার ফলে সেটা অন্য রোগের সঙ্গে তুলনীয় নয়, এবং আমরা কেউই ডাক্তার নই, আমি এটা বলছি, এটাও ভুল হতে পারে, কিন্তু আমি বলছি তুমি তো মানবে যে এত এই ডাক্তারবাবু যখন আছেন তারা বলবেন, কিন্তু আমি বলছি যে এই রাজ্য সরকার এত বিপুল ভোটে ক্ষমতায় এসছে, তা অ্যাডহক বেসিসে চলছে না। তোমার এই যুক্তি থাকা সত্ত্বেও তাহলে এই রাজ্য সরকার আজকে কেন সমস্ত নিষিদ্ধ করলো, এবং 10ই ডিসেম্বরে কেন প্রোডাকশন বন্ধ করলো? আমি সেটাই উত্তর দিচ্ছি। একদমই নয়, আমি বলছি আজকে কেন করলো তার একটা সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে 13 সদস্যের যে বিশেষজ্ঞ দল তারা গঠন করেছিলেন, তারা হতে পারে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন, দ্যাট ইজ আ পসিবিলিটি। এই মামনি বলে এই মায়ের মৃত্যুর অপেক্ষা করছিল এই 13 সদস্যের বিশেষ দল। আমি বলছি প্রত্যেকটা রিপোর্ট তো পরপর এসেছিল। আবার আমি বলছি যে 22 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানানো হয়েছে 22শে মার্চ, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তারপরে তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। কেন একজন মা, তোমায় জানিয়ে রাখি অনির্বাণ, আমার বলতেও খারাপ লাগছে, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি প্রেসকে অফিসিয়ালি জানাচ্ছেন যে 3 জন মা ভর্তি রয়েছেন, তারা 3 জনই ক্রিটিক্যাল। আমি বলছি এই 3 জন বাদ দিন, যদি একজনও হতো, একজন মামনিকে তো আমরা হারিয়েছি, মা হতে গিয়ে মামনি মা ডাক্তার আর কোনোদিন শুনতে পাবে না। আমি বলছি যে এই গরিব মানুষগুলোর এই পরিণতি হবে কেন, যে একটা স্যালাইন সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু সেটা আমি দিয়ে যাব, অন্য রাজ্য নিষিদ্ধ করেছে জেনে, এবং ডাক্তারবাবুদের তাই নিয়ে কমপ্লেন আছে, তার সব থেকে বড় হচ্ছে এই মুচলেকে প্রমাণ। তা সত্ত্বেও মানে সাধারণ মানুষের জনস্বার্থের কি কোনো মূল্য নেই এই রাজ্যে? ডক্টর পান্ডে, আমি বলছি ওনার যুক্তি যে এতজনকে দেয়া হয়েছে, এত কম অসুস্থ কেন, এত কম মারা গেছে কেন? আমরা কি অপেক্ষা করব যে আরো বেশি লোক মারা যায় তারপর আমরা ব্যবস্থা নেব? না, আমি কিন্তু এটা বলিনি। আপনি যে বক্তব্যটা রাখছিলেন, আপনি যেটা বলছিলেন, তারপরেও কেউ অসুস্থ হন না, প্রত্যেকে রিকভার করেন, কেউ মারা যান না দুঃখজনকভাবে। এটা ডাক্তারবাবু বলতে যারা পারবেন। অসুস্থ হয়েছে তাদের যদি সিমটমস গুলো আমরা দেখি, যে সিমটমসগুলো আসছে, যেগুলো হচ্ছে পিপিএইচ হচ্ছে, মানে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, যেটা হচ্ছে কিডনি ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে হচ্ছে কিডনির উপর একটা ইনসাল্ট হচ্ছে। যারা এখন আমাদের কলকাতায় এসএসকেএমে ভর্তি হয়েছে তাদের কি হয়েছে? তাদের সম্ভবত এআরডিএস হয়েছে। এআরডিএস মানে হচ্ছে এটা একটা সেপসিসের লেট স্টেজে ম্যানিফেস্টেশন, যাদের ভেন্টিলেটারে বা অক্সিজেন সাপোর্টে দিতে হয়েছে, এবং প্রত্যেকেরই ডায়ালিসিস লেগেছে। এই ম্যানিফেস্টেশনগুলো অক্সিটোসিনের জন্য কোনোদিন হতে পারে না, সেপ্ট্রাক্সনের জন্য হতে পারে না। এখানে বাইরে থেকে কোনো একটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, ফাঙ্গাস হোক, বডিতে প্রবেশ করেছে বলেই এই কমপ্লিকেশনগুলো হয়েছে। এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা যাবে না। না, কেউ ব্যাখ্যা, আমি জানতে চাইছি যে আরএল এর জায়গা আছে, মানবিক গুণ। তৃণমূল দলের সমর্থক হলেও অনুপ্রেরণা কত বড় জিনিস, একাধারে ডাক্তার, আইনজীবী সব হয়ে যায়। মানে মুখ্যমন্ত্রী যেরকম একসময় করে না, আমার তো এক্সপার্টিস নেই, তাদের এক্সপার্টিসকে
তাদের এক্সপার্টিসকে ছাপিয়ে যাচ্ছে তৃণমূলের সমর্থকদের ছাপিয়ে যায়নি, তোমার একটা expertise জোগাড় কি করা? মানে তোমার একটা ভুলটাকে ঠিক expertise। বলানোর জন্য, এখানে ডাক্তারবাবুর কাছে ভুলটাকে জানতে ঠিক চাওয়া বলানোর হয়েছে, জন্য, জানতে চাওয়া ভুলটাকে ঠিক হয়েছে। বলানোর জন্য কেউ দেখুন, ভুলটাকে ঠিক নয়। আমি বলছি তুমি যে যাবে কথা ভাই, তুমি সুমন্ত কে তুমি জোগাড়গিরি বলছিলে, করবে? এক্ষুনি তুমি আড়াল ছাড়াই জোগাড়গিরি দিতে করবে, বলা তুমি হলিয়ে করতে যাবে না। পারবে এই দেখো বেসিক্যালি কথা বলতে গেলে উল্টোপাল্টা কথা, এটাই হচ্ছে যেখানে তুমি করলে যুক্তি সেটা হার মেনে যাবে, এই যেখানে চারটে যুক্তি হার মেনে যাবে, এখানে ডাক্তারবাবুর অসম্মত কাছে হচ্ছে। একটাই জানার, Exactly যেটা তাই। বিশেষজ্ঞ কমিটি, যে বিশেষজ্ঞ কমিটি তারা গঠন করেছে, ভুলটাকে তারা ভুল বিশেষজ্ঞ বলার নন। সৎ সাহস তৃণমূল করলে হবে না। বেশ, ভুলটাকে আমি ভুল বলছি বলার 13 তারিখ আজকে অন্তত অবশেষে এসে পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে এর সমস্ত ব্যবহার, এমনকি এক্সিস্টিং স্টক যেটা আছে সেইটাকেও, আমি আসবো সবার কাছে, সেইটাকেও বন্ধ করার কথা বলছে। কিন্তু এর বিকল্প কি? আমি বলছি এতদিন ধরে আমরা জানি, কিন্তু বিকল্প নিয়ে ঠিক গত 4 দিন দেখুন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কান পাতুন, রোগীদের কোথাও বলা হচ্ছে যে আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসুন, অথবা বলা হচ্ছে স্টক নেই, কি করব জানি না। আবার বলছি এই বিভ্রান্তির কোনো জায়গা আছে কি? আমি বলছি কেন একটা জানা বিষয় নিয়ে এতদিন এত জল ঘোলার পর সাধারণ মানুষকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিপাকে এবং বিড়ম্বনায় পড়তে হবে? এর স্পষ্ট উত্তর আমরা দাবি করছি। পরের প্রতিবেদন। বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে রোগী মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। কিন্তু তারপরও কলকাতার বুকে একাধিক মেডিকেল কলেজেও রমরমিয়ে তার ব্যবহার চলছিল। এক প্রসূতির মৃত্যু এবং 3 জনের অবস্থা সংকটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য দপ্তরের। এই স্যালাইন বন্ধ করতে নির্দেশিকা জারি করল তারা। রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য স্যালাইনের ব্যবহার। আর তার ফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় পরিজনদের চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্যালাইন। মেদিনীপুর, বীরভূম থেকে জলপাইগুড়ি, সর্বত্র এক ছবি। জলপাইগুড়ির হলদিবাড়ির কোনপাকড়ি গ্রামের বাসিন্দা মালেকা বানু জলপাইগুড়ি মেডিকেল কলেজে সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তাঁর মেয়ে। মালেকা বানুর অভিযোগ, হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে স্যালাইন কিনে আনতে হবে। যে স্যালাইন বিনামূল্যে পাওয়ার কথা কিংবা ন্যায্য মূল্যের দোকান থেকে 15 টাকায় কেনার কথা, এখন তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে 63 টাকায়। বললো এটা নিয়ে আসো, তাহলে নিয়ে আসবো কোথা থেকে? স্যালাইন তো এখানে আছে, কিন্তু আমাকে তো দেয়নি, এইটাই দিচ্ছে, কাগজটা দিয়েছে, তাহলে এটা বাইরে থেকে আনতে হচ্ছে। 126 টাকা চাইছে, 20 টাকা নিচ্ছে দুইটি। একই হয়রানির শিকার ময়নাগুড়ির দৌমোহনীর বাসিন্দা মোহাম্মদ আজিবুল ইসলাম। 6টা স্যালাইন 2টা ইনজেকশন বলছিল, আমাকে লিখে দিয়েছে 6টা কিনে আনতে হবে বাইরে থেকে। 6টা স্যালাইন 2টা ইনজেকশন নিয়ে 420 টাকা। একই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজেও। এখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এখন বেকায়দায় পড়ে তারাও এই স্যালাইন ব্যবহার বন্ধ করেছে। ফলে বিকল্প স্যালাইনের খোঁজ করতে হচ্ছে রোগীদের আত্মীয়দের। আমাদের এখানে শুনলে নাদাবি লিখতে হবে, তখন রোগীর কাছে দিয়েছিল, সে বলছে আমরা নাদাবি লিখব না, আমরা বাইরের থেকে কিনে আনবো। যাবতীয় ওষুধ কি বাইরে থেকেও কিনতে হচ্ছে? না, শুধু স্যালাইনটা। স্যালাইন বর্তমানে এই ঘটনাটা যেটা আমরা সবাই জানছি শুনছি, এটার পর থেকে স্যালাইনের ভাগটা বেশি, বিক্রিটা বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে। আরএল আর এনএসটার বিক্রিটা বেশি। হসপিটালে রোগীরাই আসছে, শুক্রবার রাত থেকে আমরা বেশি পাচ্ছি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজেও একই ছবি। ধরেন ওষুধ কিনতে হচ্ছে, স্যালাইনটা কিনতে হচ্ছে, মানে আমরা হসপিটালে মানে এর জন্য এসেছি, মানে স্যালাইনটা যাতে না কিনতে হয় সেই জন্য এসেছি, কিন্তু আমাদেরকে স্যালাইনটা কিনতে হচ্ছে। ডাক্তাররা বলছে যে এই যে স্যালাইনটা দিচ্ছি সেই স্যালাইনটা ভালো না, এই স্যালাইনটা আপনারা বাইরে থেকে কিনে আনেন। এখানেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন নিয়ে তো বিতর্ক নতুন নয়। কর্ণাটক সরকার প্রায় 1.5 মাস আগে তাকে কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। 10 ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। 7 জানুয়ারি নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। তাহলে এই 1.5 মাসের মধ্যে বিকল্প স্যালাইনের ব্যবস্থা কেন করা হলো না? এখন রোগীর পরিজনের এই হেনস্থার দায় কার? আগে থেকেই বিকল্প স্যালাইনের ব্যবস্থা করা হলে তো গরিব মানুষগুলোকে এভাবে হয়রান হতে হতো না। সরকারের বা স্বাস্থ্য ভবনের, স্বাস্থ্য প্রশাসনের কাছে মূল্যবান কোনটা? মূল্যবান প্রসূতি মায়ের জীবন, নাকি তার থেকেও বেশি মূল্যবান যে কিছু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ভুয়ো কোম্পানি তার কাছ থেকে কাটমানি খেয়ে সেই কোম্পানিগুলোকে বরাত দিয়ে কোটি কোটি টাকা শাসক দল কামিয়ে নেওয়া? খোলা বাজারে যে মেডিসিনটা আসছে তার গুণগত মান কি আছে সেটাও কেউ জানে না। তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারেরই, এবং যে গরিব প্রান্তিক মানুষ যারা এটাকে কিনছেন, যেটা আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারই হচ্ছে, তারই খরচ সেটা বাড়ছে, তাহলে এর দায়ও তো সরকারের। গরিব গুরব মানুষের জীবনে হেনস্থা কি অপরিহার্য?
হয় বিষাক্ত স্যালাইনের ফলে মরতে হবে, নয়তো বিকল্প স্যালাইন বাইরে থেকে চড়া দামে কিনতে হবে। রাজা চট্টোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর বসাকের কাছে আসবো, আমি অনির্বাণের যুক্তি নিয়েই আসবো। সেটা হচ্ছে, ও বলছে যে এই ভলিউমে এতগুলো স্বাস্থ্য প্রতিষ্ঠান, এতগুলো হাসপাতাল থেকে এত মানুষকে দেয়া হয়েছে, আমি যদি 14টা ড্রাগ নাও ধরি, শুধু স্যালাইনই বলি, তাতেও সেই সংখ্যায় অসুস্থ লোকের পরিমাণ তার থেকে কম। 1, 2 হচ্ছে, আমি শুধু গত শুক্রবারের এই অনুষ্ঠানে একজন জুনিয়র ডাক্তার SSKM এর সঙ্গে যিনি যুক্ত আছেন, তিনি বলছিলেন যে রোগীর জ্বর হলে আমরা আগে স্যালাইনটা বন্ধ করি। অর্থাৎ এই রকম একটা পারসেপশন ডাক্তারবাবুদের মধ্যে কাজ করছে যে স্যালাইনে গোলমাল। এর কি এর আগে এই RL স্যালাইনের ক্ষেত্রে কোনো অভিযোগ আপনাদের কানে এসেছে? একদমই, আমরা যারা সরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, আমরা দেখেছি একাধিকবার এরকম হয়েছে এই যে RL ইনফিউশন দেওয়ার পর পেশেন্টের জ্বর আসছে, পেশেন্টের শরীর খারাপ হচ্ছে, আমরা সেই সময় RL বন্ধ করতে এবং সেখানে যা করা হতো সেই ব্যাচটা সেই সরিয়ে দেওয়া হতো এবং অন্য ব্যাচ নিয়ে আসা হতো। এই যে মানে পরিকাঠামোভাবে একটা যে যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে কিন্তু কখনো বন্ধ করার কোনো নির্দেশ আসেনি এবং বলা হচ্ছে না যে কেন একটা মানে 5 জন প্রসূতি, আমি বলছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, একাধিক জায়গায় কিন্তু এরকম প্রসূতি মৃত্যুর কারণ ঘটেছে। এবং আপনি বলছেন না যে কেন অন্যদের হয়নি, অন্যদের হয়েছে কি হয় না, কত যে আনরিপোর্টেড কেস আছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, আনরিপোর্টেড বহু এরকম কেস আছে, সেটা আমরা হয়তো জানিও না। এবং একটা ব্যাচের যদি খারাপ হয়, নট নেসেসারি প্রত্যেকটা ব্যাচই সেটা খারাপ, মানে আমাদেরকে দেখতে হবে সেই যে প্রোডাকশন, সেই প্রোডাকশনে কিছু গন্ডগোল হচ্ছে কিনা। এবং প্রোডাকশনে যে গন্ডগোল হচ্ছে, 4 থেকে 6 ডিসেম্বর যে ইন্সপেকশন হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে সেখানকার জীবাণুমুক্তকরণ ঠিকঠাক হচ্ছে না, অটোক্লেভ হচ্ছে না। সরকারি রিপোর্টাই তাই বলছে যে কর্ণাটক সরকারের যে স্যাম্পেল তারা যে করেছিল সেখানে বলছে যে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পাওয়া গেছে, সেটা কর্ণাটক সরকারের রিপোর্ট বলছে। কর্ণাটক না, তারপরে পশ্চিমবঙ্গ সরকারও তো সেই বিষয়ে রেড করেছে এবং রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতেই তো সিদ্ধান্ত এখানে একটা কথা বলি, সেটা যে একটু বলা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, তাদের সঙ্গে শাসক দলের নেক্সাস ইত্যাদির কথা, যদি সেটাই হয়ে থাকতো তারা ডিসেম্বর না বলা হচ্ছিল না। শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন, অন ক্যামেরা আসছে, আমি এখানে বোধহয় বিশ্বনাথ সম্ভবত বলছিলেন বা বাকিরাও বলছিলেন, সেটা যদি হবে তাহলে রেড করে বন্ধ করতে যাবে কেন? আমার বক্তব্য একটাই যে দেখুন, বিশেষজ্ঞ যারা রয়েছেন 13 জনের সদস্য করা হয়েছে, বা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি কোম্পানিকে বন্ধ করা, ব্যান করা, তার তো প্রসেস রয়েছে। এখানে কেউ RL কে ক্লিন চিট দেওয়ার আমি তো কেউ নই, ডাক্তারবাবু এখানে যারা আছেন তারা ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু তারাও সরকারি ব্যবস্থার অংশ নন। এখানে যে 13 জনের সদস্য বিশেষজ্ঞ দল করা হয়েছে, আমি জানতে চাই তারা কি যথোপযুক্ত নন, তারা কি যোগ্য নন? তারা যদি অযোগ্য হয় আপনারা বলুন। যে রাজ্য সরকারের প্রথম কথা, অনির্বাণ যে কথা বলছে, বারবার বলছে 13 সদস্যের কমিটি তৈরি। আচ্ছা, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে রাজ্য সরকারের কি দায়বদ্ধতা? তুমি আজকে একটা ঘটনা ঘটেছে বলে আজকে 13 সদস্যের কমিটি দিয়েছে, কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে সেকশন 18 এটা স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। যদি কোনো ড্রাগ এইভাবে তুমি যদি দেখো যে এইভাবে এই ড্রাগগুলো বাজারে ছড়িয়ে যাচ্ছে, স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নেই। আজকে একটা ঘটনা ঘটেছে বলে তুমি 13 সদস্যের কমিটি তৈরি করছো, কিন্তু আন্ডার দ্য স্ট্যাটুট স্টেট গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, আজকে তুমি বলছো আমার বক্তব্য যদি সন্দেহের ভিত্তিতেও এটা বন্ধ হতো, আমি পরিষ্কার সম্ভাবনাটা ভাবুন, তাহলে আজকেও মামনি তার শিশুর পাশে শুয়ে থাকতো। আমি বলছি তার মৃত্যুটা হতো না। আর প্রথম অংশে অনির্বাণ বলল যে রেড যদি রাজ্য সরকারের কোনো ইন্টারেস্ট থাকে, কোনো স্বার্থ থাকে, তাহলে রেড কি তারা করেছে, এটা তো সম্পূর্ণ ভুল তথ্য, কারণ রেড সুমোটো রাজ্য সরকার করেনি। খেয়াল রাখতে হবে, কর্ণাটক সরকার প্রথম ব্যান করেছে 22শে মার্চ, তারপরে তারা কেন্দ্রের যে সংস্থা দিল্লিতে, সেটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ কমিশনকে জানিয়ে সেইখান থেকে একসঙ্গে একটা যৌথ রেড করে, সেইখানে রাজ্য সরকারকে জানাতে হয়। অবভিয়াসলি চোপড়াতে এসে যদি কারখানায় রেড করে তাহলে অবশ্যই রাজ্য সরকারকে জানাতে হয়। রাজ্য সরকার রেড এবং সিদ্ধান্ত এই সমস্ত কিছু হচ্ছে তারপর। আমার প্রশ্নটা খুব পরিষ্কার যে 22শে মার্চ 2024 রাজ্য সরকার যখন অফিসিয়াল চিঠির মাধ্যমে কর্ণাটক সরকারের কাছে জানতে পারছে, তখন কেন রেডটা হয়নি, এ প্রশ্ন তো থাকবে। সুতরাং যে এর পেছনে আর্থিক উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন কি আদৌ উড়িয়ে দেওয়া যায়? এখান থেকে আমি পরের প্রসঙ্গে আসব, যে প্রসঙ্গে কৌস্তবরা আশাবাদী।
কোনো সাধারণ মানুষ অন্তত এই রাজ্যের বাসিন্দা আশাবাদী হতে পারেন না। সেটা হচ্ছে আজকে জনস্বার্থ মামলা, দুটো জনস্বার্থ মামলা হয়েছে, আর সিবিআই তদন্ত ইত্যাদির দাবি আছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, সিআইডি না সিবিআই, চায় তো যায় কাহা। দেখুন, মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু ও আরও 3 জনের সংকটজনক পরিস্থিতির নেপথ্যে কি কারণ? বিতর্কিত নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ, নাকি তার সঙ্গে আরও কিছু বিষয় জড়িত? Such negligence বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের তৈরি কমিটির প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে সেই রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের ডেলিভারি হয়। এর মধ্যে 5 জনকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়। 5 জনের মধ্যে 1 জন প্রসূতির মৃত্যু হয়। 3 জন এখন গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএমে ভর্তি। সূত্রের দাবি, যে প্রসূতিকে এই স্যালাইন সবচেয়ে কম পরিমাণে দেওয়া হয় তিনি অপেক্ষাকৃত ভালো আছেন। সূত্র মারফত আরও দাবি, 7 প্রসূতির মধ্যে 5 জন প্রসূতির অবস্থার অবনতির পর 2 জনের পরিবারকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। সেই 2 প্রসূতি এখন ভালো আছেন। আর এই আবহেই বিষাক্ত স্যালাইনের জল এবার গড়ালো আদালত পর্যন্ত। 2024-এর মার্চ মাসে কর্ণাটক সরকার নিষিদ্ধ করেছিল স্যালাইন প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে। তারপরও পশ্চিমবঙ্গে কিভাবে ব্যবহার করা হলো রিঙ্গার ল্যাকটেড স্যালাইন? এই প্রশ্ন তুলে এবার হাইকোর্টে দায়ের হলো জোড়া জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি ও বিজয় সিংহাল। জনস্বার্থ মামলায় রাজ্য পুলিশের বদলে সিবিআইকে তদন্তভার দেওয়ার জন্য এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানানো হয়েছে। তাছাড়াও এইমসের 2 জন অবসরপ্রাপ্ত অধিকর্তা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের রাখার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে প্রথম মামলা হিসেবে এই মামলার শুনানি হবে। ক্রিমিনালিটি পার্টটার জন্য সিবিআইকে ইনভেস্টিগেশন করতে বলা হোক, আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। বেঙ্গল গভর্নমেন্ট ব্যান করে দেওয়ার পরেও তারপরে তাদের সরকারি হাসপাতালে কি করে এই ধরনের জিনিস ইউজ হচ্ছে। এর আগে আরজিকর মেডিকেলে বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় সহ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এবার স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের কাছে একাধিক তথ্য জানতে চেয়ে আরটিআই করলেন তিনি। রিঙ্গার ল্যাকটেটের ব্যাচ নম্বর, প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থার নাম ও ঠিকানা, রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় ওই স্যালাইন সরবরাহের ছাড়পত্র কে দিয়েছিল? মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কালো তালিকাভুক্ত স্যালাইন ব্যবহারের দায় কার? নিষিদ্ধ ওষুধ সরবরাহ বন্ধ করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন তুলেছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার। এর আগে আমি দুর্নীতির আওয়াজ তুলেছিলাম, এই জাল ওষুধের এই দুর্নীতির সঙ্গে এটা যুক্ত। আমি কয়েকটা পয়েন্টে আরটিআই করেছি। 2 মাস ধরে এই ড্রাগটা, এই ক্যাট আইটেমটা মানে রিঙ্গার ল্যাকটেড আর নর্মাল স্যালাইনকে অন্য স্টেট ব্যান করেছিল। তার সত্ত্বেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন বিহাফে সিএমএস এটাকে প্রকিউরমেন্ট অর্ডার দেয়। আমার একটা প্রথম প্রশ্ন, এই মানুষের কি প্রাণের কোনো দাম নেই? মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে, এটা হচ্ছেটা কি? ডিসেম্বরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে ডিসকার্ড করার জন্যে অর্ডার ইস্যু করলো, তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি এত লম্বা গ্যাপ, তাহলে কি সবাই ঘুমাচ্ছিল? স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে, প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করার জন্য ডকুমেন্ট বলছে, কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল, তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। কথাটা তো আপনার আরজি করের ক্ষেত্রেও বলেছিলেন, আরজি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। তো আপনারাই তো এখন বলছেন সিবিআই মানি না, তো তাহলে আবার সেই সিবিআই এর গল্প বলছেন কেন? আরজি করের ঘটনার পর ওই কথায় কথায় সিবিআই চাই, এটা বন্ধ করে দেওয়া উচিত। সোমবারই স্যালাইন কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়
এবং কোনো জিনিস বাদ না যায় এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। এই আবহে সোমবার স্বাস্থ্য ভবন অভিযানে নামে কংগ্রেস। পুলিশ বাধা দিলে তুলকালাম কাণ্ড বাঁধে স্বাস্থ্য ভবনের সামনে, চলে বিক্ষোভ স্লোগান, পথে নামে বামেরাও। মল্লিক বাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি। শৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আরও দুটো প্রতিবেদন রাখবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। কৃষ্ণচন্দ্র ভর তিনি লিখছেন, বেহাল স্বাস্থ্য নিয়ে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কখনোই রাজ্যবাসীর স্বাস্থ্য ফেরাতে পারে না। অমরনাথ কর্মকার লিখছেন, স্বাস্থ্যই সম্পদ, এই সত্য এখন প্রমাণিত হচ্ছে বারবার, তবে ভিন্নার্থে। অর্থাৎ সম্পদ নিয়ে একটা তীব্র কটাক্ষ করলেন। সুকুমার চট্টোপাধ্যায় তিনি লিখছেন, জেনে শুনেই কি এক সদ্য মা হওয়া তরুণীকে মেরে ফেলা হলো। বিশাখা দত্ত লিখছেন, মুচলেখা লেখানোর বিষয়টা রহস্য আরও বাড়াচ্ছে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, জাল শিক্ষক, জাল ওষুধ, জাল স্যালাইন, জাল আধার, জালে জালে রাজ্যটা জঞ্জালে ভরে গেছে। ঠিক এখান থেকে তৈরি হয় কি জানেন? তৈরি হয় অবিশ্বাস। যেমন আজকে একটি রোগীর পরিবার, তারা একেবারে পরিষ্কার উত্তর দিনাজপুরে অভিযোগ করেছেন যে স্যালাইন দেয়া হয়নি বলে সেই পরিবারের সদস্য তারা হারিয়েছেন। সত্যি মিথ্যে জানি না, ডাক্তারবাবুরা বলবেন, এবং নিঃসন্দেহে তার কমপ্লেন থাকলে একাধিক অথরিটি আছে, তারা বিচার করবেন। কিন্তু এই অবিশ্বাস জনস্বার্থে তৈরি হওয়াটা শুভ নয়, ইতিবাচক নয়। পরের প্রতিবেদন। বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে এবার স্যালাইনের অভাবে রোগীর মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। পেশেন্ট কালকে রাত্রে ভর্তি করা হয়েছে, কোনো স্যালাইন দেয়নি, স্যালাইনের অভাবে আজকে মৃত্যু। মনে হয় নাই না কি ব্যাপার, হসপিটালে স্যালাইন নাই, হয়তো ওই জন্য দেওয়া হয়নি। হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা হিরণময় মহন্ত, বয়স হয়েছিল 51 বছর। সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি থাকাকালীনই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করা হলে তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান চিকিৎসকেরা, কিন্তু তারপরেও তাকে কোনো স্যালাইন দেওয়া হয়নি। স্যালাইন তো কেন দেয়নি আমরা তো বলতে পারবো না, আমরা তো ডাক্তার না, স্যালাইন প্রথম থেকে ছিল না। আমরা বলছি হয়তো স্যালাইন দিলে হয়তো একটু সে সুস্থ হতো। স্যালাইনের সংকট কিছু নেই, এটাও বলে রাখি, সব পেশেন্টের যে স্যালাইন লাগবে এরকম তো নয়। কিছু কিছু পেশেন্ট থাকে যাদের স্যালাইন চালালে উল্টে বিপরীতে ক্ষতি, হিতে বিপরীত হয়। তো আমরা এবার লিখিত অভিযোগ অনুযায়ী আমরা এনকোয়ারি করে দেখব ম্যাটারটা কি ছিল। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতি এবং স্যালাইনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। বিষয়ত এই অবিশ্বাসটা সমস্যার। আমি বলছি তদন্ত কি, কোন এজেন্সি করবে, আদৌ সত্য কতটা সামনে আসবে, এই ফার্মা কোম্পানির হাত এত লম্বা, তারা সত্যটা কতটা সামনে আনতে দেবে, নানা প্রশ্ন আছে। দেখুন শোনা, যখন কর্ণাটক সরকার মানে ড্রাগ কমিশনারকে বরখাস্ত করছে, তখন রাজ্য সরকার, আমাদের পশ্চিমবাংলা সরকারের উদ্যোগ কী ছিল? শূন্য। মানে আমাদের উদ্যোগ তখনই আসলো যখন মিডিয়াতে এটাকে নিয়ে হাইলাইট করা হলো, তারপরের থেকে রাজ্য সরকারের তৎপরতা আমি দেখতে পাচ্ছি। এবং তারপরেও আমি প্রশ্ন তুলতে চাই, এক মায়ের প্রাণ গেল এবং বাকি 3 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি ডাক্তারবাবুদের থেকে শুনছিলাম যে বিভিন্ন জেলাতে যখন এই স্যালাইন দেওয়ার পরে যখন রোগী মারা যাচ্ছিল বা ক্ষতিকর হচ্ছিল, তখন এই নিয়ে মিটিং পর্যন্ত তারা করছেন, অথচ রাজ্য সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করছে না। মানে তারা প্রোডাকশন বন্ধ করছে, অথচ যেগুলো বেরিয়ে গেছে বাজারে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে না। আমি দুটো জিনিস একটা বলতে চাই, দেখুন সিআইডি তদন্ত সেই পর্যন্তই হয় যে পর্যন্ত পলিটিক্যাল বসরা বাইরে থাকে। কেন আমি বলছি, এই কয়েকদিন আগেই আপনি মনে থাকতে পারে মালদাতে একজন কাউন্সিলর মারা গেলেন, এখন পর্যন্তও কিন্তু অভিযোগ, তার কাউন্সিলরের মানে স্ত্রী এখনও অভিযোগ করে যাচ্ছেন যে শীর্ষ মাথা পর্যন্ত সিআইডি পৌঁছতে পারছে না। আপনি আমায় বলুন যে হয়তো দেখা যাবে যে 2-4 জন নিচু তলার যারা আছেন, অর্থাৎ মেডিকেল কলেজের, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের হয়তো নিচু তলা যারা কয়েকজন আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো, কিন্তু শীর্ষ পর্যন্ত যাদের নিঃশ্বাসের কথা আমরা বারবার বলছি শেষ পর্যন্ত যাবে তো। এবং সিআইডি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, সিবিআই আমি বলছি যে একটার পর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেক্সাসটা ব্রেক করতে পারছে না, এবং সর্বোচ্চ পর্যায়ে যে বিষয়গুলো যুক্ত আছে, যারা যুক্ত আছেন, সেটা কয়লা হতে পারে, গরু হতে পারে, এবং
মালদার ঘটনা হতে পারে বা এই ঘটনা হতে পারে, আমরা দেখছি মাথা কিন্তু অধরাই থেকে যাচ্ছে। অর্থাৎ মানে যারা দায়বদ্ধ হওয়ার কথা তারা দায়বদ্ধ হচ্ছে। কিন্তু একটা জিনিস বলছি, এই যে ল্যাব আপনি বলছেন যে ল্যাবে লোক নেই, আপনার সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত? আমি বারবার এই প্রশ্নটা তুলছি যে সরকারের গভর্নেন্সের জায়গাটা সরকার একেবারে উজ্জ্বল রাখছে। আপনার মানে মানুষের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত ল্যাব, সেখানে টেস্টিং সেন্টার, সেখানে আপনার কর্মী নেই, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই, আপনার ল্যাবগুলো ধুলো ঝরছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি খেলা মেলাতে বেশি টাকা দেবেন নাকি ল্যাব গড়ে তুলবেন? আমি বলছি যে 7 তারিখের তুমি যে নোটিফিকেশনটা যেটা নিয়ে এত অ্যাম্বিগুইটি আছে যে স্টপ করে দেওয়া হলো, কিন্তু প্রোডাকশন স্টপ করে দেওয়া হলো, সাপ্লাই ক্ষেত্রে না। আমি বলছি ওটার পর থেকে নিয়ে প্রায় ধরো এই 11-12 তারিখ অবধি এই হোয়াটসঅ্যাপ মেসেজটা বলছে all the MSVPs, additional medical superintendent, deputy CMOs are informed to send the present stock position of RL supplied Paschim Banggo Pharmaceuticals Private Limited. This stock must include stores, wards, if any. Reports may be sent to my personal suggestion. আমি বলছি ওটার পর থেকে এই একজন মারা যেতে হলো, 3-4 জনকে ক্রিটিক্যালি অসুস্থ হতে হলো, তারপর সরকারের টনক নাড়লো। আমি বললাম যে এইগুলো কিন্তু কেউ কোনো তৃণমূল নেতাদের বাড়ির কোনো কেউ নয়, কোনো আত্মীয় স্বজন নয়, নিকট আত্মীয় নয়, দূরের আত্মীয় নয়, সাধারণ মানুষের জীবন চলে গেল, তারপরে এই মেসেজটা সার্কুলেট হতে হলো। আপনি একটা খুব সঠিক শব্দ ব্যবহার করেছেন, অবিশ্বাস। এই অবিশ্বাসটা আমাদের কিন্তু এই নতুন নয়। আপনি সরকারের প্রতি অবিশ্বাসের কথা বলছেন তো ফাইন, সরকার বিরোধী যারা এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারবাবু 150 গ্রাম বীর্যের তত্ত্ব দিলেন। আমরা দেখেছিলাম একের পর এক জুনিয়র ডাক্তাররা রক্তমাখা গ্লাভসের কথা বললেন। কি বেরিয়েছিল? তারা একের পর এক মিথ্যাচার জেনে বুঝে করে গেছিলেন। শুধু ডাক্তাররা নয়, স্বঘোষিত বিশেষজ্ঞরা আপনার চ্যানেলে বসে একের পর এক রায় ঘোষণা করেছিলেন, জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার। সেসব দিক কি বেরিয়েছে? যে কারণে বলছিলাম অবিশ্বাস যদি থেকে থাকে সেটা সরকারের প্রতি যেমন আপনি বলছেন সেটা আছে কি নেই সেটা জনতা বিচার করুক, কিন্তু স্বঘোষিত বিশেষজ্ঞরা নিজেদের যে জায়গায় নিয়ে এসছেন, আজকে যদি ঘটনাটা সত্যিও হয়ে থাকে তাদের কথা বিশ্বাস করা খুব মুশকিল। এখানে আমি বলবো যে আমরা দেখলাম কি রিপোর্টই বলছে যে 2 জন প্রসূতিকে দেওয়া হয়নি তারা ভালো আছেন, তারা প্রমাণ করে যে স্যালাইনের মধ্যেই বিষাক্ত কিছু ছিল। আর বারবার বলা হচ্ছে মুচলেখা। আমি বলবো সেখানে ডাক্তারবাবুরা কি লিখেছে যে বুধবার ওটি হয়েছে, তারপর পেশেন্টের একেআই হয়েছে, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পেশেন্টের খারাপ হয়েছে, এটা জানিয়ে দেওয়া। এটা কোনো মুচলেখা নয়, এটা কোনো সাভারকারের মুচলেখা নয়। এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে পেশেন্টকে আমরা ওটি করেছি, ওটি হওয়ার পর আমরা মনে করেছি স্যালাইনের মাধ্যমে হয়তো ইনফেকশন গেছে, সেটা পেশেন্টকে জানিয়ে দেওয়া। এটা কোনো মুচলেখা নয়। না, ডক্টর বসাক, একদম। তার কারণ হচ্ছে অপারেশনের সময় যে কোনো স্যালাইন এবং ইনজেকশনের জন্য রোগী শকে চলে গেছে। আমি বলছি পেশেন্টকে জানিয়ে দেওয়া হচ্ছে, জানি না, এটা পেশেন্ট লিখছে, এটা কোনো পেশেন্টকে বলা হয়েছে, পেশেন্ট লিখছে, সেইটা লটকে দেওয়া হচ্ছে রোগীর বেডে। আচ্ছা, কিন্তু আমি বলছি এটা কোনো কিছু, প্রথম কথা এটা একটা সরকারি ফরম্যাটে লেখানো হচ্ছে। আপনি কি এই জিনিস করেন? আমি এইভাবে লিখে নেওয়া পেশেন্টকে ক্রিটিক্যালি যে পেশেন্ট এটা জানা না, এটা বহুদিন ধরে আসছে। এটা যে সরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তারা দিনের পর দিন করেছে, সমস্ত ডাক্তারবাবুরা করে। সিএমআই যদি কোনোদিন ডাক্তারি করে থাকেন তিনিও করেছেন। এটা নতুন কিছু নয়। পেশেন্টকে জানিয়ে, পেশেন্টের পরিবারকে জানিয়ে দেওয়া, পেশেন্টের পরিবারকে এত বড় তার মানে প্রায় মৃত্যু সংকট এইরকম জানিয়ে দিচ্ছি, আর সেই হসপিটালের সুপারকে জানাচ্ছি। সুপারকে জানা আলাদা ব্যাপার। আপনি যে প্রথমটা কথা বলছেন না, আলাদা ব্যাপার না, একই কাগজে। না, নিচেরটা একই কাগজে। না, প্রথমটা আপনি বলছেন যে ডাক্তারের ভুল করেছে, সেটা ভুল করে না, ভুল কেন করবে? কিন্তু আমি বলছি ডাক্তার বাবু ওয়াজ ফুললি অ্যাওয়ার দ্যাট স্যালাইন এন্ড ইনফেকশন। হ্যাঁ, এটা ডাক্তার বাবু মনে করেছে 5 জনকে দেওয়া হয়েছে স্যালাইন, তারা খারাপ, 2 জনকে দেওয়া হয়নি, তারা ভালো আছে। তার মানে এখান থেকে ইনফারেন্স না, যেটা ডাক্তার বাবু লিখলে তো কেউ কোনো প্রশ্নই করতো না। সাধুবাদ জানাতাম, স্যালুট জানাতাম। আপনি রোগীর আত্মীয়কে দিয়ে উল্টে লিখে দিচ্ছেন, এটা হতে পারে? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি সারপ্রাইজ ভিজিটে 10টা হসপিটাল ঘুরে চলুন, কটা জায়গাতে এখন তো নয় পুলিশ সঙ্গে পেশেন্ট ক্রিটিক্যাল সব কোনোদিনও হয় জানেন না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো পৃথিবীর আইনের মধ্যে। আমি ডক্টর বসাকের সঙ্গে একমত হতাম যদি এটা একটা রিস্ক বন্ডের ফরম্যাট হতো,
যে আমার পেশেন্ট ভর্তি আছে, আমার একটা ফরম্যাট, আমি আরে দীর্ঘদিন ধরে তো এখানে চুরিও চলে। না আপনি এটা দীর্ঘদিন ধরে মানে বলতে পারেন না, এটা পেশেন্ট পার্টিকে জানানো হচ্ছে পেশেন্ট খারাপ আছে, এটা না পেশেন্ট পার্টিকে দিয়ে লিখে ডিক্লারেশন নেওয়া হচ্ছে উইদাউট এনি ফরম্যাট। এই সভ্য জগতে চলতে পারে নাকি? শোনো, মানে এটা একটা সাংঘাতিক বিষয় হয়েছে। যদি ডাক্তারবাবু এইটা লিখিয়ে নেন, ধরুন সাপোজ আমি দু রকম হতে পারে, এখানে ডাক্তারবাবু ইনফর্ম করেছেন, তার মানে ডাক্তারবাবু এটা হতে পারে যে তিনি সজ্ঞানে বা অজ্ঞানে এটা করতে পারেন। ডাক্তারবাবু তো হয়তো রোগীকে লিখিয়ে নিলেন, এটা তিনি অথরিটিকে জানিয়েছেন কিনা, তিনি হসপিটাল সুপারকে জানিয়েছেন কিনা, স্যালাইনে গোলমাল হলে, ইনজেকশনে গোলমাল হলে ডাক্তারবাবু কাকে কাকে জানিয়েছেন জানতে হবে তো। তাহলে জানতে হবে আরো বড় অপরাধ। আমি ধরুন সাপোজ দু রকম হতে পারে। একটা হতে পারে যে ওই ড্রাগ যেটা ইউজ করা হয়েছে সেটা যে স্ট্যান্ডার্ড সম্পর্কে ডাক্তারবাবুর মনে সন্দেহ জাগতে পারে, তাহলে অথবা তিনি কাকে জানিয়েছেন এক এক করে প্লিজ। ডাক্তারবাবুদের মধ্যখানে শিখন্ডি করা হচ্ছে, আপনারা এর মধ্যে করবেন না, এক সেকেন্ড, আপনাদেরকে এর মধ্যে শিখন্ডি করা হচ্ছে। আমি একটা কথা মনোজ পান্তের যদি প্রেস কনফারেন্সটা দেখেন বা যেভাবে রাজ্য সরকার যেভাবে করতে চাইছে, জুনিয়র ডাক্তারদের ঘাড়ে বন্দুক রেখে গোটা বিষয়টা বেরোতে চাইছে। আপনি এই বিষয়টাকে লেজিটিমাইজ করলে আপনারা আরো কথা বলে শেষ করি যে দেখো, যদি কোনো ডাক্তারবাবু ধরুন সাপোজ আমি ধরুন তরকারি খাতে ধরে নিলাম যে একটা রিক্স বন্ডে সই করে নিলাম ডাক্তারবাবু, মানে যে কোনো কারণেই হোক, কিন্তু তার অর্থ যে ধরুন একটা ড্রাগ ইউজ করলো, যে ড্রাগটা ইউজ করাটা নিষিদ্ধ, ডাক্তারবাবু আরে ভাই বলতে দিন, আরে আপনি নিজের কাঁধে বন্দুক নিচ্ছে, ধর নিজের দিকে বন্দুকটা টেনে নিচ্ছে, বলতে দিন, চুপ করে তাহলে সব ঠিক থাকে। দেখুন, যদি ধরুন একজন ডাক্তারবাবু ধরেন সজ্ঞানে লিখলেন যে এই ওষুধটা যেটা নিষিদ্ধ ওষুধ আমি ইউজ করিয়ে নিয়েছি এবং রোগী কনসেন্ট দিয়েছে, তাহলেও কিন্তু সেটা অপরাধ, এবং সেটা আরো বড় অপরাধ, কারণ ডাক্তারবাবু জানতেন যে ওটা নিষিদ্ধ এবং নিষিদ্ধ জেনেও তিনি রোগীর কাছে কনসেন্ট নিয়ে সেটা ইউজ করেছেন, তাহলে সেটা আরো বড় অপরাধ। ফলে এই অপরাধে বন্ধ হবে না। কিন্তু আমি একটা কথা বলে শেষ করে দিই। দেখুন, যে এই যে বলছেন না যে জানার জন্য মানে আমি বলছি আমার 6 জন গেস্ট যদি এক কথা বলে তাহলে ভারতবর্ষে আছি কিনা আমার সন্দেহ হবে, যে পশ্চিমবঙ্গে আছি না চীনে আছি, হবে সেই জন্যই তো দিবে। একটা প্রথমত বলবো যে আমি যদি ভুল না করি, একটা বাইট আপনার জেলা স্বাস্থ্য আধিকারিক কোন একজন তিনি পরিষ্কার এই মুছে লেখার বিষয়টাকে তুলে ধরে সমালোচনা করেছেন, আমি যদি না করি সমালোচনা গর্হিত কাজ বলেছেন এই ভাষায়। তাহলে আমি বিশ্বনাথ চক্রবর্তী, আমি জেলার একজন স্বাস্থ্য আধিকারিক, ওই ধরনের প্রেস কনফারেন্সের পরে আমি কেন মনে করব না যে এই মানে উনি যদি গর্হিত কাজ মনে করেন এই মুছে লেখাটাকে, তাহলে অবশ্যই আমিও মনে করবো সেটা। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে যদি একটা আশঙ্কা না থাকে, মানে এই স্যালাইনের আশঙ্কা না থাকে, তাহলে মানে মুছে লেখাটা দেওয়া হলো কেন? না না আমার একটা প্রশ্ন আছে, আমি ধরে নিচ্ছি তিনি জানতেন না, দেওয়ার পরে গোলমাল হয়েছে, তিনি সেই গোলমালের কথা তাঁর অথরিটিকে জানিয়েছেন কিনা, ইয়েস অর নো, অফিসিয়ালি জানিয়েছেন কিনা? 1 2 হচ্ছে ডক্টর বসাকের সঙ্গে একটা জায়গায় আমি একমত, সেটা হচ্ছে সত্যি রিক্স বন্ডের মধ্যে কিন্তু কোনো রকমের ডাক্তারবাবুদের কোনো অন্যায় নেই, কোনো ওভারডুইং নেই, কিচ্ছু নেই, এটা একটা ফরম্যাট। রিক্স বন্ড অ্যাপেন্ডিক্স অপারেশনেও প্রত্যেককে করতে হয়, ছোটখাটো অপারেশনে ওটিতে উঠলেই, কিন্তু এটা কি রিক্স বন্ডের ভাষা হয়? ঘটনাটা ঘটেছে, তারপর জানানো, ঘটনাটা ঘটে যাওয়ার আমি পরিবারকে জানিয়ে তার বয়ানে লিখে রাখছি, আর আমি কি তা আপনি যদি একই জোর গলায় বলতে পারেন যে হ্যাঁ এই ডাক্তারবাবু তার অথরিটিকেও সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে ওই স্যালাইন বা ইনজেকশনে গোলমাল হয়েছে, আমার কিচ্ছু বলার নেই, আমি কুর্নিশ জানাবো সেই ডাক্তারবাবুকে, তিনি কি করেছেন? না সেটা করেছেন, সেটা না না আমি যেটা বলছি
করে এটার কোনো যুক্তি পাওয়া যায় না। তো কোনো ডাক্তারবাবুরা দেখেছে যে পেশেন্টের 5 জন পেশেন্টকে একটু দেওয়া হয়েছে, তারা এরপর ওই স্যালাইন বন্ধ করে বাইরে বাকি 2 জন প্রসূতিকে বাইরে থেকে কিনতে দিয়েছেন, তারা ঠিক আছে, তারা কি প্রমাণ করছে? দোষ এইখানে যে তিনি তার অথরিটিকে ফ্ল্যাগ রেজ করেছেন কিনা, এটা বলে হুইসেল ব্লোয়ার। তারা বন্ধ করেছে না, বন্ধটার কথা নয়, অফিশিয়ালি জানানো। কারণ ওই ব্যাচে ভাবুন তো, ওই ব্যাচের স্যালাইন কতজনের মানুষের শরীরে ঢুকে গেল। যত দোষ কালীঘাটের, তাহলে সবাই মেনে না না এটা দোষ তো বটে, কারণ প্রশ্নটা ছিদ্রান্বেষণ নয়, প্রশ্নটা দোষ খোঁজার নয়। আমরা চাইবো তদন্ত নিরপেক্ষ হোক, যে এজেন্সি করুক, সিআইডি করুক, সিবিআই করুক, ইডি করুক, যে এজেন্সি করুক, নিরপেক্ষ তদন্ত হবে এবং সাধারণ মানুষের সামনে একটার পর একটা সত্যি সামনে আসবে। কোনো একটা জায়গায় আটকে গেলে হবে না। অর্থাৎ সত্যিটা যদি দেখা যায় যে এই ঘটনাটার মধ্যে কিছু গোলমাল আছে, তার আগের ঘটনা কেন আমি 22শে মার্চ জেনেও চুপচাপ বসে রইলাম, সেটাকে তদন্তের আওতায় আনতে হবে। ঠিক যেমন তদন্তের আওতায় আনতে হবে যে আমি ডিসেম্বর মাসে 10 তারিখে প্রোডাকশন বন্ধ করতে বলেও কেন আমি একটা জোরালো আজকে 13 তারিখে যে সার্কুলারটা আমি জারি করলাম সেটা দিয়ে কেন আমি সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবা যারা দিয়ে থাকেন তাদের অ্যালার্ট করলাম না। যে ভাষায় আজকে আমি সমস্ত স্টক ক্লিয়ারেন্স অবধি একেবারে এক্সিস্টিং স্টকে ফুল স্টপ লাগিয়ে দিলাম, সেই দৃঢ়তা এবং সেই স্পষ্টতা কেন আমি এর আগে করলাম না? তার পেছনে কি অর্থনৈতিক স্বার্থ আছে, লেনদেন আছে? আমি বলছি এই সমস্ত কিছু কিন্তু তদন্তের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত হোক, যেটা এখনকার আজকে দুর্ভাগ্যবশত একাধিক ছবিতে হচ্ছে না। যেমন আজকে দেখুন একেবারে ওই উত্তরবঙ্গে দেখা যাচ্ছে গোটা হাসপাতাল ঘুরেছেন স্ত্রী, একটা হুইল চেয়ার পাননি, বাধ্য হয়ে পা ভাঙা স্বামীকে পিঠে তুলে নিলেন, সেইভাবে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং। আমি বলছি যথেষ্ট পরিমাণ হুইল চেয়ার ছিল, সুপার পরে বলছেন, তাহলে এই রোগিণী পেলেন না কেন? আমি বলছি গরিব মানুষ, তাদের স্বার্থ এবং জনস্বার্থ কি আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে? শুধু স্বাস্থ্যসাথী কার্ড নয়, নিঃসন্দেহে বহুবার বলেছি স্বাস্থ্যসাথী কার্ড অভিনন্দনযোগ্য পদক্ষেপ, কিন্তু তার সেই স্বাস্থ্য পরিষেবা সবটুকু ওই গরিব মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে তো? আজকের এই ছবি কিন্তু সেই প্রশ্ন তুলে দিল রায়গঞ্জে। এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। ভাঙা পা, অভিযোগ বারবার চেয়েও মেলেনি হুইল চেয়ার। অগত্যা স্বামীকে পিঠে চাপিয়ে সিটি স্ক্যান করাতে নিয়ে গেলেন স্ত্রী। সোমবার এমনই চরম অমানবিক ছবি ধরা পড়ল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ফের প্রকাশ্যে চলে এলো বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি। দিন কয়েক আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হন রায়গঞ্জ ব্লকের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন। পা ভাঙে তাঁর। অভিযোগ সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজে সিটি স্ক্যান করাতে গেলে মেলেনি হুইল চেয়ার। শেষমেশ স্ত্রী পিঠে চাপিয়ে তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যান। কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো, এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি। এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই, ব্যবস্থা হচ্ছে না, তাহলে পিঠে করে নিয়ে যেতাম। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একটা লাইন আসি। আর কি করবো, উপায় নাই, যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। যদিও এই ছবি সামনে আসার পরও হাসপাতালের মেডিকেল সুপারের দাবি অপেক্ষা করলে নাকি হুইল চেয়ার পাওয়া যেত। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। এদিকে ভুল ওষুধ প্রয়োগে রোগিণীর মৃত্যুর অভিযোগ ঘিরে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বীরভূমের সদাইপুরের বাসিন্দা এক মহিলা বন্ধ্যাত্বকরণের জন্য শুক্রবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবার তাঁর অস্ত্রোপচার হয়। রবিবার ছুটি হওয়ার কথা ছিল। এরই মধ্যে রবিবার সকালে রোগীর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। পরিবারের অভিযোগ ভুল ওষুধেই মৃত্যু হয়েছে। এবার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় মৃতের পরিবার। অস্ত্রোপচারকারী চিকিৎসক, ওটি কর্মী, নার্সিং স্টাফদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করা হয়েছে। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে মেয়াদ উত্তীর্ণ এবং নকল স্যালাইন এবং ট্যাবলেট দেওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে। যে মেডিসিন বা স্যালাইনগুলো ছিল, তো আমরা যখন বেডে গেছি শুধু ব্লাড ছাড়া ওই স্যাম্পেলগুলো একটাও কিছু পাইনি, না মেডিসিনের কোনো ইয়ে, না স্যালাইনের কোনো ইয়ে, কোনো মানে যে প্রুফ বা প্রমাণ কিছুই রাখেনি, সব মানে ওরা লুকিয়ে রেখেছিল। তো আমরা অভিযোগ জানিয়েছি। 3 মেম্বার ইনভেস্টিগেশন কমিটি একটা করেছে, আর হসপিটাল লেভেল থেকে একটা করা হয়েছে। তাতে আগামীকাল ডাকা হয়েছে যারা
অন ডিউটি মেডিকেল অফিসার, সিস্টার ইনচার্জ এনাদেরকে যেমন হসপিটাল স্টাফদেরকে যেমন ডাকা হয়েছে, সেরকম হচ্ছে পেশেন্টের বাড়ির লোককেও ডাকা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার এই রোগ কি আদৌ কোনোদিন সারবে? সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, এই মুহূর্তে আর একটা অর্ডার আমাদের হাতে এলো, আজকে ইস্যু হয়েছে কিছুক্ষণ আগে। একেবারে স্পষ্ট বলা হচ্ছে, সার্জিক্যাল প্রসিডিওর নট টু বি ডান বাই PGTs or JRs by themselves. If PGTs performs OT by themselves, then it will be treated as punishable offence. In such cases, disciplinary action will be taken. একেবারে পরিষ্কার নির্দেশিকা জারি হলো। কিন্তু আমার প্রশ্ন ডক্টর বসাকের কাছে, যে নির্দেশিকা জারি করতে হলো কেন? তাহলে এটা কি প্র্যাকটিস ছিল? আমি বলছি যেটা আপনি বললেন ঠিকই, এটা তো কেউ করতে পারেন না, জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের অনুপস্থিতিতে অপারেশন করতেই পারেন না। তাই যদি হয়, নতুন করে মনে করে দিতে হলো কেন? না দেখুন, সরকারি হাসপাতালে আপনি যদি কিছুদিন আগে বলছিল যে জুনিয়র ডাক্তারদের জন্য যে নাকি ওটি হচ্ছে না, সমস্ত বন্ধ, তাহলে এখন জুনিয়র ডাক্তারদের কেন করতে মানা করা হচ্ছে কেন? আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে এই যে আরএমও বলা হচ্ছে, আরএমও পদ তুলে দেওয়া হচ্ছে, কত সংখ্যক প্রফেসরের পদ খালি আছে। লাস্ট ইন্টারভিউ 1 বছর আগে যে প্রমোশনাল ইন্টারভিউ, তার এখনো রেজাল্ট হয়নি। সরকারি মেডিকেল কলেজে কত সংখ্যক সিনিয়র ডাক্তারবাবুর পদ ফাঁকা আছে আপনি কি জানেন? এই সমস্ত যদি পিজিটিরা কখনো নিজেরা ওটি করে না, সিনিয়র ডাক্তারবাবু থাকে, তাকে অ্যাসিস্ট করে। এটা নতুন করে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে জুনিয়র ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুদের তত্ত্বাবধানেই করে। আর যদি সমস্ত জুনিয়র ডাক্তারের বসানো হয়, আমি বলছি একটা ওটি করতে যদি 6 জন ডাক্তারবাবু লাগে, বড় ওটি করতে 6 জন ডাক্তারবাবু একটা ইউনিটে আছে, তো আমি প্রশ্ন করতে চাই আমি বলবো যদি জুনিয়র ডাক্তারবাবুরা বন্ধ হয়, সমস্ত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়বে। পরিকাঠামো নেই। কিন্তু আমি বলছি কেন অনির্বাণ, এই প্রশ্ন তো সরকারকেই দিতে হবে, যে কেন আজকে নোটিফিকেশন জারি করে সার্জিক্যাল প্রসিডিওর মাস্ট বি ডান বাই ফ্যাকাল্টি অর বেড ইনচার্জ, যে কথা বলতে হচ্ছে, এটাই তো নিয়ম, এটাই তো আইন, এটাই তো বলতে হওয়ার একটা সম্ভাব্য কারণ। দেখুন 2019-এ NRS এর গন্ডগোলের সময় জুনিয়র ডাক্তারদের থেকে আমরা শুনেছিলাম আমরা না থাকলে সব ভেঙে পড়বে। আবার 2024 এসে তারা বললেন আমরা আর কি এমন করি। এই যে দুরকম স্ট্যান্ড, এটা পলিটিক্যাল স্ট্যান্ড। আপামর জুনিয়র ডাক্তার এরকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে বলছেন, আমি একবারও বলছি না, তারা তাদের মতো রাজনৈতিক অবস্থান 100 বার নেবেন। এক্ষেত্রে যে নোটিফিকেশন এসছে, মনোজ পান্থ একটু আগে আপনারাই দেখাচ্ছিলেন সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে এই যে ঘটনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর ফলো করা হয়নি, এরকম একটি অভিযোগ রয়েছে, তারা খোঁজ খবর করছে। কিন্তু আমি বলছি যে পিজিটি আর জুনিয়র রেসিডেন্টরা, মানে জুনিয়র ডাক্তাররা নিজে নিজে সার্জিক্যাল করবেন না। আচ্ছা, কে নিজে নিজে রোগী পেয়ে কি মানে থাকবেন, তাদের সুপারভিশনে যা হবার হবে তারা তার মতো বুঝবেন। আমি সেটা তার এক্সপার্ট নই, আমি বলতে পারবো না, কিন্তু তাদের এটা নোটিফিকেশন জারি করে বলা যে আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, বলছি একটা জিনিস, এই যে দেখো এই নোটিফিকেশনটার মাধ্যমে ওটাই বলতে চাইছি, মূল জায়গাটা থেকে এই যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার এই যে কঙ্কালসার চেহারাটা, সেখান থেকে দৃষ্টি করে ডাক্তারদের উপর অনেক রাগ আছে, জুনিয়র ডাক্তারদের রাগ আছে। এই আরজি কর ইস্যু থেকে শুরু করে সব জায়গায় তারা যেভাবে আন্দোলন, আমি জাস্ট একটা জায়গায় শুরু করছি বললাম, বলছি জুনিয়র ডাক্তারদের এই জায়গাটাতে এই দেখুন রাজ্য সরকার খুব কেয়ারফুলি বিষয়টা ডাইমেনশনটাকে গড়ানোর জন্য এটা করছে, যেটা এই জিনিসগুলো নোটিফিকেশন জারি করা আরেকটা ধরো, আমি আবার অনির্বাণকে যে উদাহরণটা দিয়েছি, যে ঈশ্বর না করুন তোমার বা আমার কোনো আত্মীয় ভর্তি আছেন, আমি কি চাইবো যে যারা জুনিয়র ডাক্তার আছেন, সিনিয়র ডাক্তাররা নন, তারা একটা কেস হলে হয় কি করে? এই নোটিফিকেশনটার মানে রাজ্য সরকার জানে এগুলো হয়েছে, এখন তারা এগুলো পারমিট করেছে, এটা হতে দিল না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, আমার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যদি সার্জারি না করে, শিখবেন কোথা থেকে? আমি বলছি সিনিয়রদের উপস্থিতিতে, তাদের নেতৃত্বে কোনো অ্যাম্বিগুইটি নেই। প্র্যাকটিসটা চলে, উনি নিজেই বলছেন। তো এই প্র্যাকটিসটা সিনিয়রদের অনুপস্থিতিতে এই প্র্যাকটিস এইটা যেন না হয়, দ্যাট ইজ দ্য নোটিফিকেশন। একটা জিনিস দেখুন, এখানে তো বলছে টাচ করবেই না, নিজেতে কোনো ওটি করবে না। এর প্রেক্ষিতে একটু দেখে নিই যে মুখ্য সচিব ঠিক কি বলেছিলেন আজকে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেইল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি
প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। তাহলেও যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেল ইনভেস্টিগেশনে জানা যাবে। ট্রেনি ডক্টরস হন, ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এর একটা ভায়োলেশন হয়েছে। ফিরদৌস, লেখা আছে যে ইফ পিজিটিস পারফর্ম ওটি বাই দেমসেলফ। আমি বলছি বোম্বাগড়ের রাজার ব্যাপারে ইচ্ছে হলো আমি পেট কেটে দিলাম, হাত কেটে দিলাম, মাথা কেটে দিলাম, এটা সিস্টেম। দেখুন, প্রথম কথা বলি, মেডিকেল কলেজে যারা পিজিটি বা জেআর থাকে তারা কারা? তারা হচ্ছে ওই কোর্সটি করতে গেছেন একজন সিনিয়র চিকিৎসকের আন্ডারে, তারা শিখবেন। ধরুন সার্জারি যে করতে গেছেন, তিনি একজন সিনিয়র চিকিৎসকের আন্ডারে শিখবেন, দেখবেন, একজন সিনিয়র চিকিৎসক করবেন, সেটা দেখে শিখবেন, অ্যাসিস্ট করবে, অ্যাজ ইফ যেন আমাদের যেমন ধরুন একজন কাউন্সিল থাকে, তাকে অ্যাসিস্ট করে, যেমন একজন অ্যাডভোকেট। আমি বলি ধরো একটা নোটিফিকেশন দিয়ে ভালো আছে আজকে সূর্য পূর্ব দিকে উঠবে, একদম। আমি সত্যি এর মানে বুঝলাম না যে কেন এই নোটিফিকেশনটা দিতে হলো। তাহলে কি, প্রশ্নটা অন্য জায়গায়, তাহলে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এতদিন ধরে এই যে জেআর বা পিজিটিরা তারা নিজেরা এই যে সার্জারিগুলো করছিল, এবং এই যে কর্তৃপক্ষ আজকে নোটিফিকেশন দেওয়ার অর্থ হলো তারা চোখ বন্ধ করেছিল এতদিন, অথবা আমাদের পরিকাঠামোর এই হাল যে এটাই এই ম্যাল প্র্যাকটিসটাই একেবারে প্র্যাকটিস ছিল। আমি বলছি যে আপনার সমস্যা এক ছিল, আপনি সমাধানের জন্য আরেকটা প্রেসক্রাইব করেন। কেন? আপনার তো সিস্টেম ফেল করেছে, মানে সিস্টেমেটিক ফেলিওর। আপনার সামনে প্রশ্ন ছিল, সরকারের সামনে প্রশ্ন ছিল যে প্রোডাকশন বন্ধের পরেও কেন সরকার বাইরে যাওয়া স্যালাইনগুলো বন্ধ করতে পারেনি। এই প্রশ্নের আপনি উত্তর দিলেন না। আপনার সামনে যে প্রশ্নটা ছিল যে মানে কি করে মানে দিনের পর দিন মানে কর্ণাটক সরকারের ওইরকম ইনফরমেশন পাওয়ার পরেও আপনার সরকার ব্যবস্থা নিল না, আপনি তার উত্তর দিলেন না। আপনার সামনে প্রশ্ন এসেছিল যে কেন্দ্রীয় স্তর থেকে ড্রাগ কমিশনার যখন উদ্যোগ নিয়ে মানে এটাকে ব্ল্যাক লিস্টেড করলো, তারপরেও সরবরাহকারী সংস্থাগুলো বা এর ব্যবহার কেন হাসপাতালে আমরা দেখলাম, তার উত্তর আমরা কিছু পেলাম না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বেসিক জায়গাগুলো আপনি উত্তর না দিয়ে কেবলমাত্র এসওপি, অর্থাৎ যেটা সকলেই জানে যে সিনিয়র ডাক্তারদের নিয়ন্ত্রণে জুনিয়র ডাক্তার অপারেশনের থিয়েটারে থাকেন, সেই এসওপি নতুন করে আবার জারি করে আপনি কি বার্তা দিতে চাইলেন? তাহলে বৃহত্তম প্রশ্নগুলোকে আপনি লুকিয়ে রাখতে চাইলেন। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এসওপি যদি এতদিন ফলোড না হয় তার দায় কে নেবে? আমি বলছি এটাও একই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এ রাজ্যে কি এসওপি ফলোড হতো না? আর যদি না হতো তাহলে ওই মামনিকে তার প্রাণ দিয়ে এটা প্রমাণ করতে হতো এলো যে পশ্চিমবঙ্গে এসওপি ফলোড হয় না। আমি বলছি একাধিক প্রশ্ন, ওই ফার্মা কোম্পানির হাত যতই লম্বা হোক এই প্রশ্ন আমরা প্রতিদিন তুলতে থাকবো। চিরদিন কাহারও সমান নাহি যায়, কথাটা নাকি যুগে যুগে সত্যি। এই যেমন ধরুন আরাবুল ইসলাম, তৃণমূলের এক সময়ের তাজা নেতা, ভাঙড়ে এক সময় যার দাপটে কার্যত বাঘে গরুতে একঘাটে জল খেত, আজ সেই তিনি নিজের এলাকায় পুরোপুরি কোণঠাসা। আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল, আর তারপরই ভাঙড়ে বিলি হয়েছে ফুল আর মিষ্টি। আবার দল থেকে সাসপেনশনের 24 ঘন্টার মধ্যেই সপুত্র আরাবুলের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস শুরু করে দিল পুলিশ। এসব নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করেছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
बड़ा बोलता जाने था। किस देবেন না প্লিজ।